এর আজকের প্রথম ক্লাস। যারা এই পরবর্তীতে দেখতেছেন বা দেখবেন তাদের জন্য আমাদের রেকর্ডিং থাকবে, দেখতে পারবেন, যেহেতু রমজান মাস অনেকেই হয়তো ক্লান্ত। তো দেখেন, আমাদের মূল উদ্দেশ্য যেটা আমরা বলি, এই কোর্সটা করানো বা আমাদের জীবনটা কিছুটা চিন্তাধারাটাই পরিবর্তন করা, মানে আমরা যেভাবে সমাজ সংস্কৃতি টাকা পয়সাকে চিন্তা করি, এই চিন্তাধারাটাই একটু আমাদের চেঞ্জ করতে হবে। আর এই চিন্তাধারা আজ থেকে যুগ যুগ ধরে যারাই চেঞ্জ করেছে তারাই সফল কাম হয়েছে, টাকা পয়সা বলেন, সামাজিক ভাবে বলেন। তাহলে আজকের আলোচনার মূল যে আমাদের বিষয় সেটা হচ্ছে যে মানসিক প্রস্তুতিটা আমরা কিভাবে নিতে পারবো। কারণ আপনি মানসিকভাবে যদি নিজেই যদি কি না থাকেন, হ্যাপি না থাকেন, আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। তাহলে এই আর্থিক স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? আধুনিক বিশ্বে যারাই থাকেন, ভালো বড় বড় দেশে যারা থাকেন, ইউরোপ আমেরিকা অথবা মধ্যপ্রাচ্যের ধনীশীল দেশেও যারা থাকেন, দেখবেন যে একটা কনসেপ্ট পপুলার আছে, সেটা হচ্ছে ফায়ার। ফায়ার মানে হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্জন করবেন, আর্থিকভাবে আপনি কি হয়ে যাবেন, সচ্ছল হয়ে যাবেন, স্বাধীন হবেন। আর আপনার যে চাকরি যে ব্যবসা, এখান থেকে আপনি দ্রুত কি করবেন, রিটায়ারমেন্ট নিয়ে নেবেন। মানে আপনাকে আর প্রতিদিন 9টা 5টা অফিস করতে হবে না, ব্যবসা যাওয়ার দরকার নাই। এখন এই কনসেপ্ট আগে আমাদের বুঝতে হবে। আমরা ছোটকাল থেকে যেভাবে বড় হয়েছি একটা জিনিসই জানি, টাকা পয়সা ইনকাম করব, যত বেশি ইনকাম করব তত বেশি আমি ধনী হব। দিন শেষে কিন্তু এই থিওরি আপনার কাজ করবে না। কারণ মানুষের একটা সীমাবদ্ধতা থাকে, আপনি সারা জীবন যতই কাজ করেন আপনার কর্মক্ষমতা কমতে থাকবে, আপনার বয়স হবে। তো এর জন্য আসলে আর্থিক স্বাধীনতা বলতে বোঝা আপনার ফ্যামিলির যেই প্রাত্যহিক জীবনের যে খরচাপাতিটা আছে। ধরেন যে একজন মানুষের মাসে 50,000 টাকা খরচ হয় ফ্যামিলির জন্য, তো এই টাকার জন্যই কিন্তু আপনি কাজ করতে বাধ্য। এই রমজান মাসেও আপনাকে কাজে যাইতে হয়, রমজান মাসেও ব্যবসা যাইতে হয়। যদি কেউ আপনারে কাজ না করে যদি টাকাটা দিত, আপনার জন্য ভালো হইতো। এই পদ্ধতিটা আপনি নিতে পারেন আগামী 5-10 বছরে, যদি একটা প্ল্যানিং করে থাকেন। আগামী 5 বছর অথবা 10 বছর পরে আপনার আর রমজান মাসে ডিউটি করতে যাইতে হবে না, আপনি মন চাইলে যান, নাইলে আপনি ঘুমান। তার মানে আর্থিক স্বাধীনতা মানে এইটা না যে আপনার অডেল টাকা পয়সা হবে, এই রকম জিনিস কিন্তু না। এটাকে মানসিকভাবে প্রস্তুতি নেবেন। তাহলে আপনি প্রথমেই যে জিনিসটা, আপনার মাসিক খরচটা আপনার পেসিভ ইনকাম দিয়ে আপনার হয়ে যাবে, যেখানে আপনাকে অ্যাক্টিভ কাজ করতে হবে না। আপনার মন চাইলে আপনি কাজ করেন, না চাইলে নাই। এইটার মূল থিমটাই হচ্ছে আমাদের ফায়ার। আর এটাই আমাদের সবার উচিত অর্জন করা। এর কারণটা কি, বা আপনি বলবেন যে ঠিক আছে ভাই, আমি আর্থিকভাবে স্বাধীন হয়ে আমার লাভটা কি হবে। এক নাম্বার দেখবেন, বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়ী বলেন বা যারাই বড় লোক আছে, দেখবেন যে সবাই ঋণে ভর্তি। যদি 10 কোটি টাকা সম্পত্তি থাকে, হিসাব করে দেখেন যে 5 কোটি টাকা তার ঋণ। দিন শেষে কিন্তু তার ঘুম আসে না। তো ওই রকম জীবনের তো আপনার দরকার নাই। তাহলে এক নাম্বার কথা হচ্ছে আপনার ঋণ মুক্ত জীবন থাকবে, যেখানে আপনার ঋণের কোনো টেনশন নাই। 2 নাম্বার হচ্ছে যে আপনি মানসিকভাবে একটা শান্তিতে থাকবেন। আপনি যেই কোনো ক্রিয়েটিভিটি দেখাইতে পারবেন। এই যে রমজান মাস, আপনি চাইলে রোজা রাখেন, ধর্মীয় কাজ করেন, বিভিন্ন জায়গায় যান, সমাজ সেবা করেন। এটা তখনই সম্ভব যখন আপনার খরচাপাতিটা আপনি অলরেডি একটা পেসিভ ইনকামের মাধ্যমে পাচ্ছেন। না হলে কিন্তু জীবনেও সম্ভব না। এরপরে আপনার নিজের পছন্দ মতো কাজ নিজে করা। অনেকেই দেখবেন ছোটকাল থেকে আপনার একটা কাজ করার প্রতি আকর্ষণ আছে, কিন্তু আপনি ওইটা করতে পারেন না। বা বাংলাদেশে তো এমনও হয়, দেখবেন যে আপনি কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করে আপনি যে সরকারের নির্বাহী বিভাগে কাজ করতেছেন, কারণ আপনার জীবিকার জন্য। কারণ ওই চাকরিটা না করলে আপনার ফ্যামিলি চলবে না। কিন্তু আপনি কিন্তু কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, ওই কাজ আপনি করতে পারতেছেন না। কিন্তু যখন আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অর্জন করবেন, তখন আর আপনার ওই চাকরি করার দরকার নাই। আপনি কি করতে পারবেন, নিজের পছন্দ মতো কাজটা করতে পারবেন, তখন আপনি ওই ফিল্ডে একটু ভালো কিন্তু কিছু করতে পারবেন। আর সমাজ এবং দেশের জন্য যদি কিছু করতে চান, আগে তো নিজেকে গড়েন। তো আমাদের সমাজে সমস্যা যেটা হচ্ছে যে নিজের পরিবারে দেখবেন যে তার আর্থিক স্বাধীনতা নাই, সে সমাজ চেঞ্জ করবে, জাতি চেঞ্জ করবে, সবাইরে স্বাবলম্বী করবে, এরকম বক্তৃতা দিয়ে বেড়ায়, তার কিন্তু লাভ নাই। কারণ আপনি আগে নিজের ফ্যামিলিটার মধ্যে আর্থিক স্বাধীনতা আনেন, তখন আপনি গ্রামের 10 জনের আনতে সহযোগিতা করতে পারবেন, তখন দেশের জন্য পারবেন। এই মূল থিমটাই হচ্ছে আমাদের এই কোর্সের উদ্দেশ্য। আশা করি যে এটাতে কারো দ্বিমত থাকার কথা না, যে আপনি এরকম জীবন চান না। আর এইরকম জীবনে কিন্তু মানুষের দরকার। তার মানে মূল কথাটা হচ্ছে, এগুলা যদি আপনি অর্জন করতে চান, আপনি যে টাকা পয়সাটা আজকে ইনকাম করতেছেন, এই টাকা পয়সাটাকে আপনার জন্য, কাজ করার জন্য লাগাইতে হবে।
সারা জীবন আপনি টাকার জন্য যদি কাজ করেন আপনি জীবনও কুলাইতে পারবেন না, কারণ আপনি বিয়ে করবেন, ফ্যামিলি হবে, সন্তান হবে, তারা বড় হবে, তাদের খরচাপানি বাড়বে। তো এই জন্য অনেক প্রবাসী ভাই আছে, দেখবেন যে 20 বছর 30 বছর বিদেশ করার পরে ছেলে মেয়ে সবাই স্বাবলম্বী হয়েছে, এখনো সে দেশে যাইতে পারে না। এখন বলে যে আমি দেশে গেলে আমার খরচটা কে চালাবে। তো এই বেচারা যদি আজ থেকে 20 বছর ধরে ধীরে ধীরে যদি নিজের জন্য যদি অল্প কিছু টাকা করে সেভ করতো, সে 20,000 বেতন পায়, যদি 1,000 সেভ করতো, তার আজকে কিন্তু ওই টেনশন করতে হইতো না যে আমি দেশে যাই কি করব। তো এইটা আশা করি যে যারাই চাকরি করেন, ব্যবসা করেন, এই থিমটা যদি কাজে লাগাইতে পারেন, আশা করা যায় যে ভবিষ্যৎ জীবনটা আপনার টাকা পয়সা বেশি না থাক, কিন্তু আর্থিকভাবে আপনি সচ্ছল থাকবেন। এখন এইটা করতে গেলে কিন্তু আমাদের একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন। আমরা তো খুব সহজেই বলে ফেললাম, কিন্তু দেখবেন যে আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার 5 জন কলিগের হাতে আইফোন, আপনার কাছে স্যামসাং একটা আছে কম দামি। আপনার কাছে যদি হীনমনস্ক মনে হয় যে একই চাকরি করে তার আইফোন নিয়ে ঘুরে, আপনি একটা কম দামি নিয়ে ঘুরতেছেন, তাইলে কিন্তু হবে না। তারপরের দিন আপনিও গিয়ে 2 লাখ টাকা, 1,70,000 টাকা দিয়ে একটা আইফোন যখন কিনবেন, তখন কিন্তু আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না। তাহলে আপনার মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আপনার জীবন আপনি নিয়ন্ত্রণ করবেন, আশেপাশে পাড়া প্রতিবেশী কে কি বললো ওইটা আপনার দেখার বিষয় না। ফ্যামিলির মধ্যেও দেখবেন শুধু আপনি আর্থিক স্বাধীনতা বা আপনার মন মানসিকতা চেঞ্জ করলে হবে না, আপনার ফ্যামিলির মধ্যেও আপনার স্ত্রী দেখবেন পাশের বাড়ি একটা জিনিস কিনলে আপনারা এসে বলবে যে এটা আমার লাগবে, যদিও আপনার দরকার নাই। তার মানে মানসিক প্রস্তুতিটা আপনাকে নিতে হবে যে আপনি কি করবেন। যতদিন পর্যন্ত আর্থিক স্বাধীনতা অর্জন করতে না পারতেছেন, ততদিন আপনার মন মানসিকতাটাকে একটু চেঞ্জ করতে হবে। 1 নাম্বার কাজ যেটাকে বলে যে ডিলে গ্রাটিফিকেশন। মানে যেমন ধরেন যে আপনার ইচ্ছা 5 স্টার হোটেলে গিয়ে কি খাবেন, ওই যে হাঁসের মাংস ছিল, উপদেশটা খাইছে, আপনি এরকম খাবেন। এখন সেখানে 4,000 টাকা ব্রেকফাস্ট, এখন আপনার ইচ্ছা, আপনি আর্থিকভাবে স্বাধীন না, তো আপনার ওই যে সঞ্চয় থেকে টাকা কেটে আপনি সেখানে যে আয়া হাঁসের মাংস খাওয়া, এটা হচ্ছে বোকামি। আপনি অবশ্যই খাবেন, আপনি চিন্তা করবেন যে হ্যাঁ ঠিক আছে, আমার 5 বছর লাগুক, আমি আর্থিক স্বাধীনতা অর্জন করি, পরে আমি প্রয়োজন পড়লে আমার এডিশনাল টাকা আসলে আমি খরচ করব। আমি কি করব, ওই যে রেডিসনে গিয়ে, ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খাবো। এইটা বাস্তব জীবনে যদি আপনি লাগাইতে পারেন সব ক্ষেত্রে, আপনি দেখবেন যে আপনার কাজে আসবে। তার মানে যেই জিনিসটা আপনার শখ পূরণ করবে, ওই শখটা আপনি কিছুদিন পরে করেন। ধরেন যে আপনি একটা আইফোন কেনার ইচ্ছা, যে আমি একটা আইফোন কিনবো, 2 লাখ টাকা বাজেট রাখছেন, চিন্তা করেন যে ঠিক আছে আইফোনটা আমি 2 বছর পরে নিলাম, এই বছর আমি নিলাম না, এই 2 লাখ টাকা আমি ইনভেস্ট করে দেই। এইরকম যদি ছোট ছোট জিনিসগুলাতে আপনার, যেগুলো আপনার ইচ্ছা, একটু দেরিতে আপনি ইচ্ছাটা পূরণ করেন, আগামী 5 বছরে দেখবেন যে আপনি এমন ভাবে আপনার মন মানসিকতা চেঞ্জ হবে, তখন আপনার কাছে 1 কোটি টাকা থাকলেও আপনি আইফোন নিবেন না, 1 কোটি টাকা থাকলেও আপনি ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খাবেন না, আপনার মনই চাবে না। তো এইটা আমাদের মানসিকভাবে অর্জন করতে হবে যে ডিলে গ্রাটিফিকেশন, যে আমার সবকিছু চাই। দেখবেন যে আশেপাশে বা আমাদের সমাজে যদি কেউ, দেখবেন যে কেউ বড় লোক আসে, গাড়ি চালাচ্ছে, বড় লোকের ছেলে, টাকা পয়সা আছে, আপনার বাবাকে যদি বলেন আপনার এরকম একটা লাগবে, বলবে যে তার বাবার টাকা আছে, আপনার কি বাবার তো আর টাকা নাই। তো এই কথাটা কিন্তু ঠিক না। বাংলাদেশে একটা যেটা হয়, আমরা যেটা মনে করি যে বড় বড় ব্যবসায়ীরা সবাই চোর, সবাই 2 নাম্বারই করে। আসলে কিন্তু জিনিসটা এমন না। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, যখন মানসিকভাবে আপনি উন্নতি লাভ করবেন, তখন আপনি চিন্তা করবেন যে না, পারলে আপনি জীবনে যদি বড় লোক হইতে চান, যারা ভালো করতেছে, বড় জায়গায় আসছে, ওরা কি করে, ওদের মন মানসিকতা আপনার মধ্যে আনতে হবে। ওই সারাদিন এই যে ধরেন যে আপনার গ্রামের আশেপাশের বাজারে চায়ের দোকানে যারা গল্প করে, এদের সাথে গল্প করলে আপনি জীবনেও কিছু করতে পারবেন না। কারণ একটা কথা আছে যে আপনি কেমন সেটা নির্ভর করে আপনার আশেপাশে 4 জন লোক যেমন, অন এভারেজে আপনিও তেমন। আপনার আশেপাশে 4 জন লোক যদি কি করে, সব সময় মানুষের নামে বকাবকি করে, কাউকে খারাপ বলে, দিন শেষে আপনিও অটোমেটিক আরেকজনকে খারাপ বলবেন। তো এই জন্য বলে যে আপনার আশেপাশে 5 জন যেমন, অন এভারেজে আপনিও তেমন। তো এই জন্য আমরা ট্রাই করব ধীরে ধীরে, যাদের মন মানসিকতা ভালো, যারা আপনার এই যে ডিলে গ্রাটিফিকেশনে বিশ্বাস করে, নিজের আর্থিক স্বাধীনতা অর্জন করে, এইরকম কমিউনিটির মধ্যে থাকার চেষ্টা করবেন। ফেসবুকেও দেখবেন অসংখ্য গ্রুপ আছে, পেজ আছে, কিছু মোটিভেশনাল কথাবার্তা বলে, ফাইন্যান্সিয়াল এডুকেশন রিলেটেড কথাবার্তা বলে। আর যেহেতু আমরা এখন ফ্রিতে পাই, ফেসবুকে শুধু আপনি মোবাইল আর ইন্টারনেট, আর কিছুই লাগে না। আজ থেকে 20 বছর আগে কিন্তু এরকম কিছুই ছিল না।
আপনি চাইলে একটা বই কিনে তারপরে পড়তে হইতো, আজকে কিন্তু আপনি ফ্রিতে পাচ্ছেন। 2 নম্বরে হচ্ছে যেটা আপনাকে করতে হবে, অপ্রয়োজনীয় খরচ আপনারে কমাইতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা যাই হোক, কেউ 2 লাখ ইনকাম করেন, কেউ 10 লাখ, কেউ 10,000, যে যেই রকমই হোক, মানুষের নর্মালি 3টা জিনিস হয়। একটা হচ্ছে যেটা আপনার দরকার, যেমন আপনার কি লাগবে, চাল ডাল তো লাগবেই, আপনি এগুলো না কিনে আনতে পারবেন না। আপনার কারেন্ট বিল দিতে হবে, তার মানে যেইটা আপনার প্রয়োজন জীবিকা চালাইতে, এটা তো আপনি খরচ করবেনই, কিছু করার নাই। আরেকটা হচ্ছে যে যেটা আপনি চান, যে একটা আইফোন কিনবেন, বাসায় একটা ভালো ফ্রিজ কিনবেন, ওয়াশিং মেশিন কিনবেন, বাড়িটাকে রং করাবেন, যেটা 2 মাস পরে করলেও চলবে, এটারে বলে যে আপনি ওয়ান্ট, আপনি ভবিষ্যতে চান। আরেকটা হচ্ছে যে আমরা যত বোকাই হই, সবাই কিছু না কিছু টাকা কিন্তু সেভ করি, সেভিং অ্যাকাউন্টে হোক বা বাসায় রাখি। সবার জীবন কিন্তু এই 3টার মধ্যেই সীমাবদ্ধ। যেটা আপনি না করলে পারতেছেন না, যেটা আপনার ইচ্ছা, আরেকটা হচ্ছে কিছু টাকা আপনি সঞ্চয় করেন। এখন আপনাকে কি করতে হবে, এইগুলার মধ্যে একটা সামঞ্জস্য আনতে হবে, যে আপনি যেগুলো আপনার ইচ্ছা এটাকে একটু পরবর্তীতে নিবেন, আর যেটা আপনি সেভিং করতেছেন ওইটা সেভিং না করে ওইটা ইনভেস্টমেন্ট করবেন। এই সিম্পল 2টা জিনিসের যদি একটু পরিবর্তন করতে পারেন, একদিনে আপনি পরিবর্তন পাবেন না, যদি 5 বছর আপনি চলতে পারেন, দেখবেন যে 5 বছর পরে আপনার সমাজে জীবনযাত্রা চলার মান অন্যরকম হয়ে গেছে। আর শেয়ার বাজারে যখন আপনি আসবেন, এর আগে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে, যদি আপনি দীর্ঘমেয়াদে থাকতে চান, স্বল্প মেয়াদে থাকেন এত কিছুই আপনার দরকার নেই। দীর্ঘমেয়াদে থাকলে আপনার একটা জিনিস বুঝতে হবে, যে দেখবেন যে কোনোবার আলুর দাম থাকে, কোনোবার থাকে না। যেমন গতবার, এখনো আলুর দাম কিন্তু একদম সর্বনিম্ন। তার মানেটা কি, তাই বলে কি কৃষক আলু করবে না, বা এবার করে নাই? অবশ্যই করছে। তার মানে আপনাকে শেয়ার বাজারেও এইরকম কি থাকবে, মার্কেটের একটা ভোলাটিলিটি থাকে, উত্থান এবং পতন থাকে। এটা শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো শেয়ার বাজারে থাকবেই থাকবে। তো এই জন্য শেয়ার বাজারের উত্থান পতনে আপনার যদি চিন্তা হয়, ভয় হয়, তাইলে আসার দরকার নাই। তাহলে শেয়ার বাজারে আসার আগে আপনারা বুঝতে হবে যে মার্কেটের উত্থান পতন থাকবে, আমাকে দেখতে হবে তার পিছনের যে কোম্পানিটা, ওই কোম্পানিটা ঠিক আছে কিনা, কোম্পানির উত্থান পতন কেমন চলতেছে। এখানে কিন্তু 2টা জিনিস, যেমন ধরেন যে আপনি গ্রামীণ ফোনের মোবাইল ব্যবহার করেন, সিম ব্যবহার করেন, গ্রামীণ ফোনের শেয়ারও আছে। এখন গ্রামীণ ফোনের ব্যবসা এক জিনিস, গ্রামীণ ফোনের ব্যবসা যে শেয়ারটা বিক্রি হচ্ছে, ওইটার উত্থান পতন এক জিনিস, 2টা কিন্তু ভিন্ন জিনিস। তো যখন আপনি শেয়ার বাজারে দীর্ঘমেয়াদে যাবেন, আপনাকে দেখতে হবে যে ওই কোম্পানির উত্থান পতনে আপনি টেনশন করবেন, কিন্তু শেয়ারের উত্থান পতনে টেনশন করলে চলবে না। আজকে হয়তো 260 টাকা বিক্রি হচ্ছে, কালকে 200 টাকায় আসতে পারে, আপনার কিচ্ছু আসে যাবে না। যদি আপনি দেখেন যে না, কোম্পানি ঠিক আছে, তাইলে আপনি নিশ্চিন্তে ঘুমান, কোনো টেনশন নাই আপনার। আর একটা প্রতিষ্ঠিত কোম্পানি, যেমন আমাদের সবার জীবনে দেখবেন যে আপনার উত্থান আছে, পতন আছে, ঝগড়া বিবাদ সবকিছুই হয়। তাইলে শেয়ার বাজারে কেন হবে না? কেন আমরা চাবো যে শুধু আমার শেয়ারের দাম বাড়বেই বাড়বে? আর যদি এরকম বাড়তেই থাকতো, তাইলে আপনি আজকে কি করে শেয়ারের দাম শেয়ার কিনতেন? কারণ যারা অতীতে কিনছে, এরা যদি ধরেন যে 10 টাকার শেয়ারটা 1 বছরে 100 টাকা হয়, তো আপনার কাছে তো এটা ওভার ভ্যালু হবে, আপনি তো নিতে পারবেন না। তো ওই জন্যই প্রাকৃতিক নিয়মে ওইটার দাম আবার কমে আবার বাড়ে। তো যারা চালাক, যখন দামটা কমলো তারা একসাথে নিয়ে বসে থাকবে, এটাই হচ্ছে কাজ। এরপরে আরেকটা জিনিস যেটা মনে রাখবেন, যেটা বিশেষত যারা প্রবাসী এবং যারা চাকরিজীবী অথবা ব্যবসায়ী, এই ভুলটা আমরা সবাই করি। যতই আমরা বলি, আপনার ইনকাম বৃদ্ধি পাইলে আপনার ফ্যামিলির খরচও কিন্তু বৃদ্ধি পায়। দেখবেন যে যেই ফ্যামিলিটা একদম মাটির বাড়িঘর ছিল, ছেলে বিদেশে আসছে, উম, সে সাতমার একটা বাড়ি বানাইছে, ওই বাড়ি বানাইতে গিয়ে প্রবাসী ছেলেটার জীবন থেকে 5 বছরের যে ইনকাম ছিল সব শেষ। এখন বাপ মা বলে যে বাবা কি করো, একটা বাড়ি করো, না করলে বিয়ে শাদী করাইতে পারবো না, ফ্যামিলিতে মুখ দেখাইতে পারবো না, 10 জনের কাছে মুখ দেখাইতে পারবো না। কিন্তু ওই ছেলের কাছে কিন্তু 1 টাকাও সেভিং নেই। তাহলে আপনি কি করতে পারবেন না, আপনার আয় বাড়লেই সাথে সাথে আপনি খরচ বাড়াইতে পারবেন না। খরচ বাড়বে, ধীরে ধীরে বাড়বে। কিন্তু আপনি, বিশেষত প্রবাসীরাই এই ভুলটা করেন। দেশের বাইরে আসলে মন মানসিকতা একটু বড় হয়। আপনার নিজের ইনকাম নাই, বা যে ইনকাম আছে আপনি কোনো সেভিং না করে ফ্যামিলিকেও দিচ্ছেন, বাবা মাকেও দিচ্ছেন, সবাইরে দিচ্ছেন, পাড়া প্রতিবেশীকেও দিচ্ছেন। কিন্তু দিন শেষে আপনাকে এটা চিন্তা করতে হবে, আপনি যেই দেশেই গেছেন আবার আপনাদের দেশে ফেরত আসতে হবে, যদি বড় কিছু না করতে পারেন। তাইলে আজকে থেকেই আপনাকে শুরু করতে হবে যে আপনি আপনার খরচটা নিয়ন্ত্রণ করবেন। তো এটার জন্য আমরা আমাদের অন্য ক্লাসে বলি যে নর্মালি যারা প্রবাসে থাকেন,
এদের নিয়ম হচ্ছে আপনি যত টাকাই বেতন পান, যদি 1 লাখ পান 3 ভাগ করবেন, 50,000 পাইলেও 3 ভাগ করবেন, 10 কোটি পাইলেও 3 ভাগ করবেন। কারণ আপনি যদি 2 লাখ টাকা বেতন পান তাহলে আপনার সামাজিক স্ট্যাটাস একরকম হবে, 1 লাখ পাইলে একরকম হবে, 50,000 পাইলে একরকম হবে, এটা আপনারা বিশ্বাস করতে হবে। আপনি যদি 1 লাখ পাওয়ার পর 3টা ভাগ করে 1 ভাগ সমপরিমাণ টাকা দিয়েই আপনার ফ্যামিলিকে চালান, যদি আপনি আর ফ্যামিলিটা গরিব হয়, আপনি একদিনে তাদের খরচ বাড়াইলে ভবিষ্যতে এরাই আপনার জন্য লাইবিলিটি হবে, বার্ডেন হবে। ধরেন যে আপনার বাবাও বলবে এটা আমার লাগবে, মাও বলবে লাগবে, স্ত্রীও বলবে লাগবে, ছেলেও বলবে লাগবে, ভাই বোন সবাই বলবে, তো আপনি কয়জনকে দিবেন? আপনার কাছে অসীম টাকা থাকলে আপনি দেন, কিন্তু যেহেতু এই কোর্সটা বা ভিডিওটা আপনি দেখতেছেন, তার মানে আপনি অডেল টাকার মালিক না। অতএব আপনার খরচটা আপনারই নিয়ন্ত্রণ করতে হবে, যে যাই বলুক আপনার কিচ্ছু আসে যায় না। কারণ আপনি কি করতেছেন, আপনি যা ইনকাম করতেছেন ওই অনুপাতে ফ্যামিলিটাকে চালাচ্ছেন। আর এটা করাটা বড় টাফ ব্যাপার। যারাই একবার ফ্যামিলির খরচটা বৃদ্ধি করছেন, অনেক প্রবাসী ভাই আছে যদি আলোচনা করে, বা চাকরিজীবী আছে, এদের মাসের 20 তারিখের পরে অ্যাকাউন্টে টাকা থাকে না। প্রবাসী ভাইরা বলে যে ভাই আগামী মাসে আমি ইনকাম না করলে ফ্যামিলি না খায় থাকবে। তো তাইলে তো আপনার প্রবাস জীবনের কোনো লাভ নাই। আপনি 2 মাস অসুস্থ থাকলে ফ্যামিলি না খায় থাকবে, অথবা 10 বছর পরে আপনি দেশে যাইলে ফ্যামিলি চিন্তা করবে ছেলে তো ওইখানে 10 কোটি টাকা নিয়ে বসে আছে। সেই জন্য যে যে চাকরি করেন, যে ব্যবসায়ী করেন, আপনার যে টোটাল ইনকাম, যারা এই জীবন শুরু করতেছেন, আমরা বলবো যে 1/3 দিয়েই ফ্যামিলি চালাবেন। মানে 1 লক্ষ টাকা ইনকাম থাকলে 33,000 মাসিক খরচে ফ্যামিলি যে স্ট্যাটাসে চলে ওই স্ট্যাটাসে আপনাকে চালাইতে হবে। আপনি এর চাইতে যদি স্ট্যাটাসটা আপনি বাড়ান, আপনি নিজের উপর নিজে কি করবেন, অত্যাচার করবেন। কারণ তারা আপনাকে টাকার মেশিন মনে করবে, আর এটা অপ্রিয় সত্য, কিছু করার নাই, আপনাকে করতেই হবে। তো ওই জন্য দেখবেন যে তখন অনেক প্রবাসী দেশের বাইরেই কি করে, আত্মহত্যা করে, দেশে যায় ফ্যামিলি জায়গা দেয় না। তো এটা বলবো যে আমরা ওই প্রবাসীরই ভুল, অথবা শিক্ষার অভাব, পরিকল্পনার অভাব। আপনি 50,000 পান, ওই 50,000 থেকে আপনি 3 ভাগ করে ফ্যামিলি চালান, চলুক, গরিবে চলুক। আপনি যদি 10 বছর গরিব থাকতে পারেন, আগামী 5 বছর আপনার গরিব থাকতে সমস্যাটা কোথায়? এইটাই হচ্ছে মানসিক পরিবর্তন, যে আমি যেহেতু গরিব, আমার বাবার যেহেতু 20 কোটি টাকা ছিল না, আরো 5 বছর গরিব থাকতে তো আমার লজ্জা লাগার কথা না। আমি আমার গরিবের মতোই থেকে আর্থিক স্বাধীনতা অর্জন করি, তারপরে দেখা যাবে। তো এটা আমরা যতই বলি একদিনে সম্ভব না, ধীরে ধীরে ট্রাই করবেন যার পক্ষে যতটুকু সম্ভব। আরেকটা কথা যেটা মনে রাখবেন, অনেকেই আমরা দিন শেষে টাকা পয়সা কিছুটা সেভ করি, চাকরি করেন, ব্যবসা করেন, বা যেটাই করি। তো এটার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, এটা আমরা জানি যে প্রতিটা জিনিসের দাম বাড়ে প্রতি বছর। এখন আপনার অ্যাকাউন্টে, সেভিং অ্যাকাউন্টে যদি আপনি 1 লাখ টাকা রাখে দেন, বছর শেষে ম্যাক্সিমাম হয়তো তারা 5% আপনারে কি দিবে, লাভ দিবে, সুদ দিবে, মুনাফা দিবে, যেটাই আপনি বলেন। তাইলে 2025 সালে বা 24 সালে যদি আপনি 1 লাখ টাকা রাখছেন, ধরলাম যে 25 সালে তারা আপনারা 5,000 টাকা দিল, টোটাল টাকা হইলো 1,05,000। কিন্তু আপনি এই 1 লাখ টাকা দিয়ে 2024 সালে যে জিনিসটা কিনতে পারতেন, আজকে সেটা পারবেন না এই 8.5%-এর কারণে। আজকে লাগবে 1,08,500 টাকা। তাইলে আজকে আপনি কিনতে পারতেছেন, কিন্তু আগামী বছর কিনতে পারবেন না, তার মানে কি আপনার টাকাটার ভ্যালু কমে গেল। এই জিনিসটাই আমাদের বুঝে আসে না। ওই জন্যই আপনার সেভিং অ্যাকাউন্টে 5 লাখ 10 লাখ পড়ে আছে। আর এটা আপনার দোষ না, এটা সবারই দোষ। যেহেতু আমরা পড়াশোনা যে যে বিভাগেই করি, এটা আমাদেরকে কেউ কিন্তু বোঝায় নাই। আমি যদি বলি আমার নিজের অ্যাকাউন্টেও আজ থেকে 5-6 বছর আগে 10 লাখ টাকা পড়া ছিল। তখন এই জিনিসটা যদি আমরা বুঝতাম যে আমার অ্যাকাউন্টে, সেভিং অ্যাকাউন্টে যে টাকাটা পড়ে আছে প্রতি বছর আমার টাকাটা কমতেছে, তাহলে জীবনেও আমি সেখানে রাখতাম না। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, এমন কোনো জায়গায় টাকাটা রাখতে হবে, হয় আমি কোথাও ভালো জায়গায় বিনিয়োগ করব, অথবা যে জায়গা থেকে আমাকে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেটাকে আমরা ইনফ্লেশন বলি, এর চাইতে বেশি রিটার্ন দিবে। যদি না দেয় আমি টাকাটা ওইখানে রাখবো না। এরকম যদি আপনি ব্যবসাও করেন, যদি আপনার ব্যবসায় বছরে 8.5%-এর কমে রিটার্ন আসে, ব্যবসা না করাই আপনার ভালো, আপনার দোকান বন্ধ করে দেওয়াটাই ভালো। এই জিনিসটাকে বুঝতে হবে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, এখন চলতেছে 8.5%। আমরা যদি গত 50 বছরের বাংলাদেশের ইতিহাসে দেখি তাইলে 6%। তাইলে আপনি যদি 50 বছরের ইতিহাস নেন, বাংলাদেশে প্রতি বছর 6% করে একটা জিনিসের দাম বাড়ছে। তাহলে আপনার টাকাটা যেখানেই ইনভেস্ট করেন,
যদি 6%-এর উপরে, বর্তমানে 8.5%-এর উপরে যদি আপনি লাভ না পান, আপনার ওই টাকাটা কমে যাচ্ছে। এই জিনিসটা আপনার একটু বুঝতে হবে। তাহলে আপনি এখন করবেন কি? তাইলে আজকে থেকে আপনার এডিশনাল টাকা জীবনেও সেভিং অ্যাকাউন্টে রাখা যাবে না, জীবনেও এমন কোনো জায়গায় বিনিয়োগ করা যাবে না যেটা আমাকে এই যে 8.5%-এর কমে রিটার্ন দেয়। এইরকম আপনি যখন খুঁজতে যাবেন, ব্যবসাও খুঁজতে যাবেন, দেখবেন যে 100-র মধ্যে 80টাই এর নিচে, 20টা মাত্র পাবেন। তো আপনি ওই 20টা কোম্পানির খোঁজ খবর নিবেন, ওই 20টা জায়গায় টাকা রাখবেন। যেমন বাংলাদেশে যদি আমরা বলি, যদি আপনি ভালো ব্যাংকে এফডি করেন তারাও 8%-এর কমে দেয়, দুর্বল ব্যাংক হইলে 10% দেয়। তো এটার জন্য ওই যে আপনি সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্র কিনতে পারেন, 11%, 12% আপনাকে দিবে। প্রবাসী যারা আছে এদের জন্য প্রবাসী বন্ড আছে। তো এইটার মানেটা যেটা হচ্ছে যে আপনি যেই টাকাটা বিনিয়োগ করতেছেন এটা অবশ্যই অবশ্যই এমন জায়গায় বিনিয়োগ করবেন যেটা যাবতীয় কিছু বাদ দেওয়ার পরে আপনি কিছু পাচ্ছেন না, টাকার মান কমে যাচ্ছে। আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, শেয়ার বাজারে যদি আপনি না আসেন, আপনি চক্রবৃদ্ধির জিনিসটা বুঝবেন না। আমরা হয়তো ক্লাস 7-8-এ চক্রবৃদ্ধি মুনাফা হারে কিছু গণিত করেছিলাম, তো তখন কিন্তু বুঝে আসতো না। অথবা যারা জায়গা জমির যে খাজনাপাতি আছে, আপনার যে বছরে খাজনা হয় আপনি না দিলে চক্রবৃদ্ধি হারে আপনার উপর সুদ আরোপিত হয়। যেমন ধরেন যে আপনার জমি আছে, বাড়ির খাজনা 100 টাকা আসছে, আপনি এই বছর 100 টাকা দেন নাই। তো 100 টাকা না দেওয়ার কারণে সরকার আপনার উপর কি করবে, 6.25% হারে সুদ আরোপ করবে। তাহলে আগামী বছর দিতে গেলে আপনারা কি করতে হবে, প্রায় 106 টাকা 25 পয়সা দিতে হবে। আপনি আগামী বছরও দেন নাই, পরের বছর যেটা হবে ওই সুদেরটা 106 টাকা 25%-এর উপর আবার এই যে 6.25% আরোপিত হবে। তার মানেটা হচ্ছে ওই সুদটা মূলধনে পরিণত হয়, তার উপর আপনার কর দিতে হবে। তো এই জিনিসটাও আপনার বাস্তবে শেয়ার বাজারে কাজ করে। আর এইটাই আমাদের বুঝে আসে না। তবে যারা কম্পিউটার সায়েন্স পড়ছেন, বীজগণিত, পাটিগণিত, যেটা কিছুটা ধারণা আছে, একটা জিনিস মনে রাখবেন। যেমন ধরেন যে আপনার কাছে আমরা ধরলাম যে 1 টাকা আছে, তো 1 টাকা ধরলাম যে 5 বছরে আপনার ডবল হইছে, 2 টাকা হইছে। তাইলে 1 টাকা ডবল হইতে আপনার কতদিন লাগছে, 1 টাকা 2 টাকা হইতে 5 বছর লাগছে, জাস্ট অ্যাভারেজে আমরা ধরলাম। এখন এই 2 টাকা পরবর্তীতে ডবল আপনার কত হবে, 3 কিন্তু আসবে না, 2-এর ডবল হচ্ছে কত, 4, 4-এর ডবল কত, 8, 8-এর ডবল হচ্ছে 16, 16-র পরে 32, এরপরে 64, এরপরে 128। এইটা দ্বারা এমনটা বুঝায়, তো এই জন্য আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকতো, এটা 2 লাখ টাকা হইছে, আপনার কাছে মনে হয়েছে 100% লাভ করছেন, 5 বছর লাগছে। কিন্তু এই 2 লাখ টাকা আপনি এখন 3 লাখ টাকা হওয়ার চিন্তা করার দরকার নাই, এই 2 লাখ টাকা আপনার 4 লাখ টাকা হবে, এই 4 লাখ টাকা 8 লাখ টাকা হবে। তো শেয়ার বাজারে যে কোম্পানিগুলো আছে, আপনি যখন একটা কোম্পানি কিনেন, ওই কোম্পানি যে লাভ করে প্রতি বছর যদি তারা 10% করে কোম্পানি গ্রোথ করে, তো তখন যেটা হয়, এই সূত্রটা সেখানে প্রয়োগ হয়। মানে যে 10% লাভ করছে ওইটাও মূলধনে যায়, তখন ওই 110 টাকা আসে। এর পরের বছর তখন 110 টাকা মূলধনে হয়ে তার উপরে লাভ আসে। এই জন্য চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাইলে আপনি বুঝবেন যে না, আমার শেয়ার বাজারে যাওয়া দরকার। যেমন যারা প্রবাসী ছিলেন এদের জন্য সরকারের আগে প্রবাসী বন্ড ছিল একটা, 12% চক্রবৃদ্ধি হারে দিত। মানে আপনি 1 লাখ টাকা যদি ইনভেস্ট করতেন, 5 বছর পরে 1,79,000 টাকা পাইতেন। তো নর্মালি 12% হইলে আপনার 60,000 টাকা পাওয়ার কথা, প্রতি বছর 12% করে, 12,000 করে। কিন্তু চক্রবৃদ্ধি ইফেক্ট থাকার কারণে আপনি কিন্তু আরো 20,000 টাকার মতো বেশি পাইতেন। ওই ইউনূস সরকার এসে কি করছিল, ওই চক্রবৃদ্ধিটা কেটে দিয়েছে, তারা বলতেছে যে সিম্পল মুনাফা। তো এইরকম আপনি যখন ভালো কোনো ব্যাংকে যদি আপনি সেভিং অ্যাকাউন্টও টাকা রাখতে যান, নর্মালি বাংলাদেশে দেখবেন যে 6 মাসে তারা মুনাফা দেয় আপনারে। এখন কিছু ব্যাংক আছে তারা কি করে, 3 মাস পর পর আপনার মুনাফা আপনারে দিয়ে দেয়। আবার কিছু ব্যাংক আছে, রেয়ার ক্ষেত্রে আপনি পাবেন, এরা বলে যে ঠিক আছে আপনার মুনাফাটা আমরা চক্রবৃদ্ধি হারে দিব। তাহলে আপনার কাছে 3টা অপশন আছে, 6 মাস পরে যারা মুনাফা দেয়, যারা 3 মাস পরে দেয়, আর যারা চক্রবৃদ্ধি হারে দেয়। এখন আপনি যদি চক্রবৃদ্ধিটা বুঝেন, আপনি বলবেন যে ভাই আমার চক্রবৃদ্ধি হারে দরকার, মুনাফার পরিমাণ কম হোক তাতে আমার কিছু যায় আসে না। এইটা আপনাকে কাজে লাগাইতে হবে। এইটা যদি বুঝতে পারেন তাইলে আপনি কোটিপতি হইতে পারবেন। ওই জন্যই বলে যে আপনার যদি 1 কোটি টাকা আপনি একবার কি হইতে মালিক হইতে পারেন, ওইটা যদি আপনার কর্মক্ষম থাকে, 2 কোটি হইতে আপনার সময় লাগবে না।
আর 2 কোটি 4 কোটি হইতে আরো কম সময় লাগবে, কিন্তু আপনার 1 লাখ টাকা দিয়ে আপনি 10 লাখ টাকা বানাইতে অনেক সময় লাগবে। তো মূল কথাটা হচ্ছে আমরা যেটা বলি যে আমরা তেলা মাথায় তেল দেওয়া যেটা বলি, বাস্তবে প্রকৃতির নিয়ম এটাই, যার কাছে আছে প্রকৃতি তাকেই দেয়। তো এর জন্য এই জিনিসটা মাথায় নিতে হবে। তো এখান থেকে আমরা যে কয়েকটা জিনিস বললাম এইগুলা হচ্ছে আপনার মানসিক প্রস্তুতির বিষয়। এগুলো আপনার একদিনে বুঝে আসবে না, ধীরে ধীরে নিজে একটু চিন্তা করবেন, তাহলে আজকে থেকে যে আমার যেই জিনিসটা ইচ্ছা আমার নেওয়ার দরকার, আমি কয়দিন পরে নিলে যদি চলে ঠিক আছে, কয়দিন পরে নেই, যেটাকে আমরা বলতেছি যে ডিলে গ্রাটিফিকেশন, এটা ট্রাই করবেন। ট্রাই করে ওই টাকাটা হাতে রাখবেন না, বিনিয়োগ করার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় যত খরচ আছে যেগুলো আপনার না করলেও চলবে, কোনো টেনশন নাই, আপনি সেটা যতটা সম্ভব আপনি সেটা বাদ দেন। আর মার্কেটের মধ্যে আশেপাশে সবকিছুর উত্থান থাকবে পতন থাকবে, এই মানসিক প্রস্তুতি নিয়ে চলবেন। আর আপনার আয় বাড়লেই আপনি খরচ বাড়াবেন না, আপনি সেটা ধীরে ধীরে বাড়াবেন। ওই যেইভাবে আমরা বললাম আপনার প্যাসিভ ইনকাম যত আসতেছে ওই হিসাবে আপনার ফ্যামিলি আপনি চালানোর চেষ্টা করবেন। আর যে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা, এটা কিন্তু সারা বিশ্বের না, মনে রাখবেন আমেরিকাতে মাত্র 2% দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন এখানে 1.5%, তো এই জন্য এখানে সুদের হারও মাত্র 6%। তো বিশ্বের এক এক দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সুদের হার কিন্তু এক এক রকম। আর চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং ইফেক্টটা নিয়ে একটু প্রয়োজনে গবেষণা করার চেষ্টা করবেন। নিজে না বুঝলে ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন, 2-4টা ভিডিও দেখেন, তখন আপনার বুঝে আসবে যে না চক্রবৃদ্ধি কাকে বলে।